তখন আমি ক্লাস 6-এ পড়ি। প্রথম সাময়িক পরীক্ষা দিয়েছি, পঞ্চম হয়েছি। মা বাবা ভাই বোন এই ছিল আমাদের পরিবার। গ্রামের বাড়িতে আমাদের পরিবারের কারো যাওয়া হতো না, তাই মাঝে মাঝে দাদা দাদি এখানে ঘুরতে আসতো। আমার আম্মু চাকরি করত এবং আমার আম্মু ছিল বংশের সবচেয়ে বড় বউ। আমার আম্মুই আমার বাবার ভাই ও বোনকে বড় করেছে। তখন কি আর আমার আম্মু জানতো যে আমার চাচা মানে আমার আব্বুর ভাই সে বড় হয়ে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে? আমার বাবা প্রচন্ড শিক্ষিত একজন মানুষ ছিলেন, সরকারি চাকরিও করতেন। আমার দাদা প্রায় সব সম্পত্তি আমার বাবার নামে লিখে দিয়েছিল। আমার আব্বুর অনেক ছোট ছিল তার ভাই এবং তার বোন। আব্বু ও আম্মু তাদের নিজের সন্তানের মতো করেই তাদেরকে বড় করেছেন। একবার আমার দাদা আমাদের বাসায় ঘুরতে আসে এবং 7 দিনের মাথায় তিনি অসুস্থ হয়ে পড়ে। কি হয়েছে কোনো ডাক্তার ধরতে পারে না, তিনি একেবারে বিছানাতেই পড়ে যান। তখন আমার আব্বুর ছোট ভাই মানে আমার চাচা আমাদের বাসায় থাকতো। বলে রাখি, আমার ছোট চাচা তিনি নাকি জিন বা কালো জাদু এসব নিয়ে গবেষণা করত। আমার দাদার অবস্থা খুব খারাপ হতে থাকে। তিনি আমার বাবাকে বলেন তাকে যেন বাড়িতে পৌঁছে দিয়ে আসা হয় এবং যা হবে তা বাড়িতে যেন হয়। বলে রাখি, আমাদের ফ্ল্যাটে 2টা বাথরুম, একটা আমাদের রুমের সাথে আরেকটা একটু অদূরে ছিল। আমার দাদা যেদিন বাড়িতে চলে যাবে সেদিন আমার আম্মুকে তিনি কিছু কথা বলে সেদিন আমার আম্মুকে তিনি কিছু কথা বলেছিলেন। কথাগুলো অনেকটা এমন ছিল, আমার দাদা যখন রাতে বাথরুমে যায় তখন দেখে তার ছোট ছেলে মানে আমার বাবার ছোট ভাই বাথরুমের এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে এবং আমার দাদা তাকে বেশ কয়েকবার ডাক দেয়, কিন্তু তিনি সেই ডাকের সাড়া না দিয়ে চলে যান। এরপর যখন আমার দাদা বাথরুমে ঢুকে এবং বাথরুমের কমোডে বসে তখন আমার দাদাকে অদৃশ্য কিছু জানি তার ঘাড় ধরে পায়ের নিচে লাগানোর চেষ্টা করে। যখন আমার দাদা বাথরুম থেকে দৌড় দিয়ে বের হতে নিবে তখন তাকে ধাক্কা দেওয়া হয় এবং তিনি নিচে পড়ে যান। আমার দাদা ছিল 6 ফুট লম্বা বিশাল দেহী একজন মানুষ। আমার দাদা পিঠে এবং মাজাতে অনেক বেশি ব্যথা পায়। আমার দাদা চলে যান বাড়িতে। তিনি টানা 3 মাস অসুস্থ ছিলেন। শুধু অসুস্থ না, তিনি প্রায় মাজার ব্যথায় পাগল হয়ে গেছিলেন। তিনি প্রতিবন্ধী টাইপের হয়ে গেছিলেন। তার মুখ দিয়ে লুল পড়তো। তিনি কোনো কথা বলতে পারতেন না এবং কি খেত না খেত কিছুই বুঝতে পারত না। কখনো কখনো বিছানায়ও টয়লেট করে দিতেন। আমার দাদার অবস্থা যখন বেশি খারাপ হয়ে যায় তখন তিনি আমাদের দেখতে চান। আমরা সবাই গ্রামে চলে এলাম 3 দিনের জন্য। 3 দিন থেকে আবার সবাই আমরা চলে আসি। তবে আমরা যেমন একসাথে গ্রামে গিয়েছিলাম, আসার সময় আমরা একসাথে আসি নাই। যেমন আমার বাবা মা পরের দিন আসে এবং আমার চাচা নতুন বিয়ে করা বউ প্রথম দিন আসে। আমরা যেদিন আসি সেদিন আবার খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। আমরা বাসায় পৌঁছে দেখি আমার চাচি রুমটা বেশ সুন্দর করে গুছিয়ে রেখেছে। আমার বাবা মাও আমার চাচা চাচিকে খুব ভালোবাসতো। তবে আসল ঘটনা শুরু হয় এর 2 দিন পর। আমি ছুটি কাটিয়ে স্কুলে যাই। দুপুরবেলায় হঠাৎ করে আমার মাথা ব্যথা শুরু হয়, যা সহ্য করার মতো নয়। আমি ভাবলাম হয়তো বৃষ্টিতে ভেজার কারণে মাথা ব্যথা হচ্ছে। আমি ভাবলাম স্যারকে বলে যদি ছুটি নেওয়া যায় তাহলে চলে যাব। এটা ভাবতে ভাবতেই হঠাৎ স্যার কোথা থেকে জানিয়ে এসে বলে উঠে, কিরে খাদিজা, তোর চেহারা এমন কালো হয়ে গেছে কেন? কি করেছিস? চোখ লাল কেন এত তোর? ওদিনের মতো স্যারকে বলে আমি ছুটি নিয়ে নিলাম এবং স্কুল থেকে বাসায় আসতে 2 মিনিট লাগে। কিন্তু ওই দিন আমার অবস্থা এমন হয়েছিল যে এই 2 মিনিটের রাস্তাও চলার মতো আমার গায়ে শক্তি ছিল না। আমার আম্মু আবার অফিস থেকে দুপুরে খেতে আসতো বাসায়। আমি যখন স্কুল থেকে হেলে দুলে আস্তে আস্তে বাসায় আসছিলাম হঠাৎ আম্মু পিছন দিক থেকে ডাক দিল এবং যখন আম্মু আসলো তখন আম্মু বলল, কিরে তোর চেহারা কালো হয়ে গেছে কেন? আর চোখ এত লাল কেন? কি হয়েছে তোর? আমি বললাম, আম্মু হয়তো ওই দিন বৃষ্টিতে ভিজার কারণে আজ এমন হয়েছে। কিন্তু আম্মু কিছুটা চিন্তায় পড়ে গেল এবং বলল, বাসায় গিয়ে গোসল করে ঘুমিয়ে পড় যা। বাসায় গিয়ে দেখি চাচি শুটকি রান্না করে আছে। আমি অবশ্য শুটকি খাই না, তবুও সেদিন কেন জানি কাকির কথায় শুটকি খেয়ে ঘুমিয়ে পড়লাম। আর ঘুমটা আমার জীবনের 6 মাস কেড়ে নিল। সন্ধ্যায় ঘুম থেকে উঠার পর আম্মু সবাইকে অবাক করে দিয়ে বলে ওঠে, সকালে নাকি আমাকে হিন্দুদের কালী মূর্তির মতো দেখাচ্ছিল। চোখ মুখ লাল হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল শরীরে কোনো রক্ত নাই, শরীরটা একেবারে ফ্যাকাশে টাইপের হয়ে গেছিল। আম্মা আমাকে এই সবের কারণ জিজ্ঞেস করলে আমি বলি শুধুমাত্র আমার মাথা ব্যথা করছিল, আর কিছুই নাই। শরীরে কোনো শক্তি পাচ্ছিলাম না, হাঁটতেও পারছিলাম না, পাও ফেলতে পারছিলাম না।
আর তখন মনে হচ্ছিল কি আমার পা চেপে ধরছে। এসব শুনে আমার আব্বু আমাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার ওষুধ দেয়, অনেক ঘুম আসে এতে, সারা দিন ঘুমায় কিন্তু কোনোভাবেই কমে না ব্যথা। এই ব্যথা যেন আমার সঙ্গী হয়ে যায়। কিছুদিন পর আমার আম্মু স্বপ্নে দেখে আমি মোহরা পানিতে হাবুডুবু খাচ্ছি। এখানে আমার মায়ের ব্যাপারে একটু কথা বলি। আমার মায়ের সাথে একজন ভালো জিন আছে, অনেক আগে থেকেই আছে। আমার মা কোনো সমস্যায় পড়লে মাকে সে ভালো জিনটা স্বপ্নে দেখাতো, সেই সমস্যার সমাধান দিত। এই স্বপ্ন দেখার পর আম্মু সকালে আমার চাচাকে বলে হয়তো আমার কোনো সমস্যা হয়েছে। আমাকে দেখতে আমার চাচা আবার ওই দিন কালো কবিরাজ বা ব্ল্যাক ম্যাজিক এসব নিয়ে গবেষণা করত। এটা আবার সবাই জানতো। তাই আমার মা আমার কাকাকে এসে বলে আমাকে দেখে যেতে, আমার কোনো সমস্যা হয়েছে কিনা, তিনি দেখে কিছু বুঝতে পারেন কিনা। কিন্তু আমার বাবা মাকে বলেন আমার কিছুই হয়নি। সেই থেকে শুরু হলো আমার পেছনে টাকা খরচ করার। আমার বাবা মা সেই আমার জন্য একেবারে নিঃশেষ হয়ে গিয়েছিল। যে যা বলছে তাই করছে। ডাক্তারে যেতে যেতে ঔষধ খেতে খেতে আমার শরীর আরো খারাপ হওয়া শুরু করলো, চুল পড়ে যেতে শুরু করলো, রাতে ঘুম বন্ধ, ওজনও বাড়তে শুরু করলো। তখনও অবধি শুধু মাথা ব্যথা ছিল। একদিন সন্ধ্যায় মা আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে, কি জানি ভাবলো। এরপর আমাকে বলল আমার চেহারা হলুদ হয়ে গেছে, মানে জন্ডিস হলে যেমন হয় ঠিক সেরকম হয়ে গেছে। চোখ এখনো আমার রক্তবর্ণ। বিষয়টি এমন হয়ে দাঁড়ালো হঠাৎ হঠাৎ আমার চেহারার রং বদলে যেতে শুরু করলো, কখনো ফ্যাকাশে, কখনো হলদে রঙের। মার স্বপ্নে দেখলো একটা কুকুর তার রাস্তা ভুল করে উল্টো দিকে দৌড়াচ্ছে। এই বিষয়টাও পরের দিন সকালে আম্মু আমার চাচাকে বলে। পরে চাচা বলে এটা তেমন কিছু না। তবে আম্মু ওই দিন এক হুজুরের কাছে যায় এবং সব ঘটনা খুলে বললে তিনি বলেন আমি একটু দেখে মঙ্গলবার জানাবো, আপনি মঙ্গলবার আসবেন। তো কথা মতো আমার মাও মঙ্গলবার সে হুজুরের কাছে যায় এবং হুজুর আমার মাকে বলে খাদিজাকে বলি দেওয়া হয়েছে একটি সময়ের মধ্যে। খোলা ভাষায় বললে তার উপর কালো জাদু করা হয়েছে, একটা সময় পর মারা যাবে তোমার মেয়ে। তবে হুজুর এর বেশি কিছু বলতে পারলেন না। আমার মা পুরোপুরি পাগলের মতো হয়ে গেল এবং বাসায় এসে কান্না কাটা শুরু করলো। আমার চাচাকে উদ্দেশ্য করে বলল তুই থাকতে আমার মেয়ের ক্ষতি কে করলো। আমার মা পুরোপুরি পাগল হয়ে গেলেন। সেই রাত থেকে আবার আমার সাথে নতুন কিছু হওয়া শুরু করলো, কিছু অদ্ভুত জিনিস ঘটতে শুরু করলো। যেমন রাতে ঘুমাতে গেলে কেউ কানের কাছে এসে ফিস ফিস করে কিছু কথা বলে, বাথরুমে গেলে পিছন দিক থেকে কেউ উদ্দেশ্য করে আমাকে ধাক্কা দিত, ভয় পাওয়াতো, মাঝে মাঝে বিভিন্ন সাউন্ড করতো, মাঝে মাঝে গুনগুনানির শব্দ হতো, মনে হতো কেউ পাশে গান গাচ্ছে। তখন সবাই আমাকে বলা শুরু করলো খাদিজাকে জিন ধরেছে। আমার আব্বু আম্মু রীতিমতো পাগল হয়ে গেল। কত যে ভুয়া কবিরাজ দেখিয়েছি, হাজার হাজার টাকা নষ্ট করেছি, তার কোনো হিসাব ছিল না। উল্টো আমার চাচা বলল আমার কিছু হয় নাই। আমার এক খালাতো ভাই যাকে আমার বাবা খুব স্নেহ করত, সে আবার কোরআনের হাফেজ ছিলেন। তাকে আমার বাবা মা গিয়ে সব কথা খুলে বললে সেও কিছু কিছু বিষয় কালো জাদু বা জিন সম্পর্কে জানতো। সে আবার অপরদিকে আমার চাচার ভালো বন্ধু ছিল। তারপর আমার সেই ভাই এক রাত পর আমার বাবা মাকে জানালো যে আমি কিনা একদিন চুল ছেড়ে সন্ধ্যায় কোনো এক রাস্তায় হেঁটে যাচ্ছিলাম, ঠিক তখনই অন্যজনের চালানকৃত জিন ভুল করে আমার কাছে চলে এসেছে এবং আমাকে পজেস্ট করেছে। আমার খালাতো ভাই আমার বাবা মাকে সান্ত্বনা দিয়ে বলল একটা ব্যবস্থা করতে হবে। আমার ভাইয়ের মুখে এসব কথা শুনে সবাই তাকে বিশ্বাস করে। যাই হোক, এরপর থেকে আমার সাথে শুরু হলো অন্য সমস্যা। আমি যদি হাঁটা শুরু করতাম তাহলে মনে হতো কেউ পিছন দিক থেকে আমাকে ধাক্কা দিচ্ছে। আমি মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যেতাম। প্রায় 2 থেকে 3 ঘন্টা কেটে যাওয়ার পর আমার সেন্স ফিরে আসতো এবং এরপর আমার কোনো কিছুই মনে থাকতো না। মানুষের কাছ থেকে শুনি আমি নাকি অজ্ঞান হওয়ার 2 থেকে 3 মিনিট পর আবার জ্ঞান ফিরে আসতো এবং নিজের চুল ছিঁড়তাম আর ফিস ফিস করতাম আর সবসময় শরীরে অনেক ব্যথা থাকতো, সবসময় চিল্লাইতাম এবং আবারও জ্ঞান হারিয়ে ফেলতাম। এরকমভাবে চলে যায় অনেকগুলো দিন। একদিন আমার চাচা বলল সে একটা চেষ্টা করে দেখবে। এই জন্য মঙ্গলবার রাতে সে নতুন গামছা, মাটির কলস, সিঁদুর, জবা ফুল এইসব জোগাড় করে আমাকে বসালো তার সামনে। আর কি জানি মন্ত্র পড়লো, আমার মাথায় সিঁদুর দিল, আর কি কি জানি করলো আমার মনে নেই তখনকার কথা। পরে আমি শুনেছি যে যখন আমাকে ঝাড়ফুঁক করে তখন নাকি আমার কোনো প্রতিক্রিয়া ছিল না, আমি শান্ত হয়ে বসেছিলাম। এইভাবে মাঝ রাত পর্যন্ত ঝাড়ফুঁক করা হলে চাচা বলল আমি ঠিক হয়ে গেছি, আমাকে খাবার দিতে। ওইদিকে আমার মা কেঁদে কেঁদে নিজের অবস্থা খারাপ করে ফেলেছিল। সব ঠিক হয়ে গেছে এটা ভেবেই সে যেন খুশিতে রীতিমতো আত্মাখানা হয়ে গেল এবং আমাকে গোসল করে খাবার দিল। খাবার মুখে দিতে মনে হচ্ছে কেউ আমার মাথাটা চাবিয়ে চাবিয়ে প্রচণ্ডভাবে খেয়ে ফেলছে। প্রচণ্ড ব্যথা হতো, প্রচণ্ড।
আগে যেমন ব্যথা ছিল আজ ব্যথাটা দ্বিগুণ হয়ে গিয়েছে। খাবার যত চাবাই ততই মাথায় ব্যথা বাড়ে। এতে বোঝা গেল এখনো আমি ঠিক হই নাই, বরং আরও খারাপ হয়ে গেছে। মানুষের কত খেলবাজ তা আমার জীবনের পর্যায়ে আমি বুঝতে পেরেছি। যাই হোক, এরপর আমার মা আর কারোর উপরে বিশ্বাস করতে পারতেন না। নিজেই দেখতে লাগলো কবিরাজের মধ্যে কি একজন আছে কিনা। এর মধ্যে একদিন খবর আসে আমার দাদা মারা গেছে। সকালে আমার আব্বু আমাকে বলল, মা, তোমার দাদা তো মারা গেছে, আমি যাই, চলে আসবো তাড়াতাড়ি, তুমি একটু কষ্ট করে থেকো একটা দিন। সে সময় এমন একটা অবস্থা ছিল আমার বাবার যে একই সাথে মেয়ে মরা মরা অবস্থা, অন্যদিকে তার বাবা মারা গেছে। এরপর আমার চাচা আর আমার বাবা চলে যায় দেশে। এক রাত থেকে আমার বাবা চলে আসে আবারও। এরপর আমার জীবনের নতুন সমস্যার আবির্ভাব হলো। আমি সকালে উঠে দেখি আমার মাজার নিচের অংশটুকু নাড়াতে চাড়াতে পারছি না, শক্তি পাচ্ছি না, এক কথায় প্যারালাইজড হয়ে গেলাম। কান্নাকাটির রোল পড়ে গেল বাসায়। আমার মা বাড়িতে ফোন করে বলল আমার চাচাকে বাসায় আসতে, আমার অবস্থা তেমন ভালো না। আমার চাচা তখনই রওনা দিল এবং রাত 10টায় পৌঁছালো ঢাকা। বাসায় এসে তিনি কালো জিরা আর কি জানি নিয়ে কি মিশিয়ে আমার পায়ে কয়েকবার মালিশ করার পর অবাক করে আমি লক্ষ্য করলাম আমার পা আমি নাড়াতে পারছি, আমার মাজাতেও আমি শক্তি পাচ্ছি, এবং যে আমি সারাদিন পা নাড়াতে পারিনি সে আমিও পা নাড়াতে পারছি, হাঁটতে পারছি। আমার মা তখন আমার চাচাকে জোর করে এবং ধরে বলে কি হয়েছে সেটা বলার জন্য অনুরোধ করে। তখন আমার চাচা সেই হুজুরের মতো করে বলতে শুরু করে আমার উপর নাকি 6 মাস সময় দিয়ে জিন চালান করেছে, তবে এটা কে করেছে তিনি জানেন না। আমার মা পুরোপুরিভাবে পাগল হয়ে গেল। 5 মাস হয়ে গেছে, দিনে 3 থেকে 4 ঘন্টা আমার জ্ঞান থাকে না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, অর্থাৎ 6 মাস পর আমি মারা যাব। আমার পরিবার আমি সবাই ভেবে নিয়েছিলাম আমি আর বাঁচব না, আর কিছুদিনের মধ্যে হয়তোবা আমার জানাজা পড়বে। এই সময় আমার মাকে একজন হিন্দু কবিরাজ খবর দিল আর বলে তিনি নাকি অনেক কুফরি কালাম করেছে এবং তার কাজের ফলাফলও অনেক ভালো ছিল, কিন্তু তিনি এখন এসব কাজ করেন না, এসব করলে তার নাকি বাচ্চা মারা যায়। মা ও বাবা তার সাথে দেখা করতে যায়। তিনি একটু গ্রামের ওই দিকে থাকতো, তিনি মাটির একটি ঘরে থাকতো। মা বাবা যখন সেখানে পৌঁছালো তখন তিনি ঘরের ভিতরে নেই। আব্বু আম্মু কিছু বলার আগে কবিরাজটা বলতে শুরু করলো, আপনাদের বাসায় কালো মতো একজন লোক থাকে, সে কে? আম্মু বলল, আমার দেবর। কবিরাজটি বলল, সে আপনাদের বাসায় থাকলে আপনার বেকে বাঁচানো সম্ভব হবে না, আগে তাকে বের করে দিন। আমি এইগুলো করি না, আপনাদের কাজটা আমি করব, আর কেনই বা করব তাও পরে বলবো। আপনার দেবরকে বের করে দিয়ে 5 লিটার সরিষার তেল আর মাটির হাঁড়ি নিয়ে শনিবার রাত 12টায় আসবেন, মনে রাখবেন আপনার মেয়ে কিন্তু আর 11 দিন সময় আছে। এটা শুনে আমার আব্বু কোনোভাবে বিশ্বাস করতে চাইছে না এর সাথে নিজ ভাই জড়িত, আর কিভাবেই বা বিশ্বাস করবে, নিজের সন্তানের মতো করে যত্ন করে বড় করেছেন তার ভাইকে। কিন্তু আম্মুর জড়াজড়ির কারণে বাধ্য হয়ে আমার চাচাকে বের করে দেয়, এবং এত বছর পার হলেও এত বছরে তিনি একবারও আমাদের বাসায় আসেননি। যাক, চাচা চলে যাওয়ার পর আমি আম্মু আব্বু 3 জনে গেলাম সরিষার তেল নিয়ে সেই হিন্দু লোকটির বাসায়। রাত 12টায় গেলাম। হিন্দু লোকটি আমাকে নিয়ে উঠানের মাঝখানে বসায় এবং চুলাতে আগুন ধরিয়ে তার উপরে তেল দিয়ে জাল করতে শুরু করে। আমাকে উঠানের মাঝখানে বসালো কবিরাজ এবং ফুটন্ত গরম পানি তেল হাত দিয়ে সেইখান থেকে তেল নিয়ে আমার মাথায় থাপ্পড় দিল। মাথা থেকে ব্যথা পায়ে চলে আসে। বলে রাখা ভালো, কবিরাজ আগেই বলেছিল ব্যথা জায়গা পরিবর্তন করবে। এরপর তিনি থাপ্পড় দিল, এরপর পিঠে একটা থাপ্পড় দিল, সেখানেও দিল। এইভাবে ব্যথাটা এক পর্যায়ে একের সময় এক এক জায়গায় চলে আসলো। আমি যেহেতু মেয়ে এবং সে একজন পুরুষ, তাই তো আমার বুকে থাপ্পড় দিতে পারবে না। তাই তিনি মাটির কলসে পানি নিয়ে সেটা ঘুমানোর সময় আমার মাথার কাছে রাখতে বলল এবং একটি সুতা আমাকে পরিয়ে দিতে বলল। এতে আমার মাথা থেকে একটা পোকা বের হবে, এবং পোকাটা যদি বের না হয় তাহলে সেই সুতাটা যাতে সেই মাটির কলসির ভিতর ডুবিয়ে রাখা হয়, এবং এই 7 দিন আমাকে 3টি রেখার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোসল করতে হবে। গোসল করে সেখানে ধূপ জ্বালিয়ে সেই ধূপের ধোঁয়া 15 মিনিট শরীরে এবং নাকে নিয়ে থাকতে হবে। মেয়ে হয়েও আমি বিল্ডিং এর পেছনে 3 কোণায় আমি গোসল করেছি এবং নিয়ম মেনেছি। 7 দিন পর আমি ভালো হয়েছি। ঘটনাটা অনেকটা এমন ছিল, আমার দাদা অসুস্থ হওয়ার পর আমার চাচা স্বপ্নে দেখেন যে তিনি যে মাঠে কাজ করতেন সেখানে নাকি একটা স্বর্ণ ভর্তি কলসি আছে।
চাচা যদি সেটা পেতে চাইতো তাহলে নিজের রক্ত দিতে হবে। স্বপ্নে এটাও দেখেন যে এই হাড়ি পাওয়ার জন্য চাচা আমাকে বলি দিচ্ছেন, এবং হাড়িটা তিনি যেভাবে পাবে যে আমি মারা যাবার পর আমার খাটিয়ার ঘর থেকে এদিক দিয়ে বের হবে, অন্য দিক দিয়ে আবার সে স্বর্ণে ভরা কলসিটাও ঢুকবে। এই লোভে পরে আমার সেই খালাতো ভাইও আমার চাচার সাথে যুক্ত হয়েছিল। হিন্দু কবিরাজটি আরও বলেন যে আমার দাদা আমার বাবাকে সব সম্পত্তি লিখে দেয় এই জিদেই তার ছোট ছেলে মানে আমার চাচা কালো জাদু করে আমার দাদাকে মেরে ফেলেছে। এই ছিল ভয়ঙ্কর একটি কালো জাদুর ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। এটা একদম সত্য একটা ঘটনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শোনাবেন। আশা করছি ঘটনাটি ভালো লেগেছে।